সুন্দর জীবন অনুষ্ঠানে আমরা আমাদের আলোচনার মধ্যে ছিলাম। স্যার, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন সংক্ষেপে বলে দিন, কারণ অনেক প্রশ্ন আসছে। আচ্ছা, যেটা বলছিলাম যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলতে যেটা বোঝায় যে যদি কিডনি অথবা তার নালী অথবা প্রস্রাবের থলি যে কোনো জায়গায় যদি কোনো জীবাণু দিয়ে সংক্রমণ হয় সেটাকেই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলে। এটার সিমটমগুলো হলো যে যদি এটা শুধু ইউরিনারি ব্লাডার অথবা প্রস্রাবের ফোন আসছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি মিলু বলছি রংপুর থেকে। রংপুর থেকে, জি বলুন। জি, আমার মামার বয়স 50 ইয়ার্স। ওনার দীর্ঘদিন থেকে হার্টের সমস্যা ছিল। জি। তো আমাদের রংপুরে কোনো কিডনি ডাক্তার নেই। তো দীর্ঘদিন এভাবে হার্টের সমস্যা থেকে ডাক্তার রেফার করেনি কখনো। আর আমাদের এখানে যদি কিডনি ডাক্তার নেই, একটা সার্টেন পিরিয়ড পর ওনার হিমোগ্লোবিন কমে গেল 8.9 গ্রাম পার ডেসিলিটার এবং সেরাম ক্রিয়েটিনিন 8.5। তো তারপর ডক্টর আমাদের ইউরোলজিস্টকে দেখাই, উনি পরে ব্লাড নিতে বললেন। তো সেই কাছে আমার একটা কোশ্চেন যে ব্লাড ছাড়া আর কোনো অপশন আছে কিনা, কারণ ব্লাড নিলে তো অনেক সমস্যা হয়, হেপাটাইটিস বি, সি, এইচআইভি অনেক কিছু হতে পারে। জি, ধন্যবাদ শহীদ দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে এই সুন্দর প্রশ্নের জন্য। উনি যে কথাটা বলছেন যে তার কিডনি ডিজিজ হয়েছে, আমরা জানি যে যখন ক্রনিক কিডনি ডিজিজ হয় তখন তার যে বিভিন্ন উপসর্গগুলো দেখা যায় তার মধ্যে একটা হলো রক্তশূন্যতা, কারণ কিডনি রক্ত তৈরিতেও সাহায্য করে, তো সেজন্য রক্তশূন্য হয়ে যায়। এবং রক্তশূন্য যখন হতে থাকে, তো যতই রক্তশূন্য হতে থাকে কিডনির কার্যকারিতা ততই কিন্তু এটা দ্রুত নষ্ট হয়ে যেতে থাকে। এবং এই রক্তশূন্য হলে সেটা হার্টের উপরে এর একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ে এবং সেজন্য হার্ট ডাইলেটেড হয়ে যায়, হার্ট ফেলিওর হয়ে যায়। তো ওনার যে প্রশ্ন যে এই রক্তশূন্যতা চিকিৎসার জন্য রক্ত সঞ্চালন ছাড়া আরও কোনো পদ্ধতি ছিল কিনা। জি ভাই, আপনাকে জানাচ্ছি যে যখনই কোনো সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজের রোগী থাকে এবং তার যখন রক্ত শূন্যতা শুরু হয়, সেটা যদি 11-র নিচে নেমে আসে, বিশেষ করে যদি 10 গ্রাম পার ডেসিলিটারের নিচে যদি নেমে আসে, তাহলে অবশ্যই সেই রক্ত শূন্যতা কারেক্ট করতে হবে। সেটা করার জন্য প্রথমে আমরা যদি আয়রনের ঘাটতি থাকে তা পূরণ করি, যদি কোনো ভিটামিনের ঘাটতি থাকে সেগুলো দিয়ে পূরণ করি। এতেও যদি কারেক্ট না হয় তাহলে ইরিথ্রোপয়েটিন নামক এক ধরনের উপাদান আছে যে হরমোনটা কিডনি তৈরি করে, সেটা পাওয়া যায় এখন বিভিন্ন নামে। স্যার, আমি একটা ফোন নিয়ে নিই স্যার, একটা ফোন নিয়ে নিই, ফোন আসছে। আসসালামু আলাইকুম। জি বলুন। আসসালামু আলাইকুম। আমি তো স্যার সাথে কথা বলতেছিলাম। জি দর্শক বলুন। স্যার, আমি টাঙ্গাইল থেকে সাধারণ সুদ বলছিলাম, মির্জাপুর তৎকালা। জি 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 স্যার, আমি জানি স্যার প্রত্যেক বছরই 21শে ফেব্রুয়ারিতে আপনি একটা অনুষ্ঠান করেন, এই সানি অপারেশন এরকম ব্যাপারে একদম ফ্রি এরকম একটা অনুষ্ঠান আপনি করেন প্রত্যেক বছরই। এটা তদুপরি আমাদের আর বাংলাদেশের কোথাও এরকম ধরনের কোন অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি না, বা এরকম আমরা শুনতে পাচ্ছি না এরকম অপারেশন এরকম করতেছে আর কি, বিনামূল্যে সানি অপারেশন। তো স্যার, আপনার কাছে আবেদন, যেহেতু আপনি একজন কিডনি বিশেষজ্ঞ, তো আপনি ইতিমধ্যে টাঙ্গাইলেই একটা কিডনি রিসার্চ ইনস্টিটিউট আপনি মানে কি করেছেন নাকি করবেন এরকম শুনতে পাচ্ছি আর কি আমরা। তো স্যার, এই কিডনি রোগীদের জন্য আপনি নিজের তরফ থেকে সানি ওরকম 21শে ফেব্রুয়ারিতে একটা বড় ব্যাপক মানে বিনামূল্য রোগীদের জন্য এরকম একটা বড় ভাবে কোনো কিছু করা যাবে কিনা স্যার, আপনার এরকম কোনো মন্তব্য আছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এই জন্য যে খুব ভালো লাগলো যে যে জায়গার কথা বলছেন সে জায়গাটা আমার জন্মভূমির খুব কাছাকাছি। আমরা সানি অপারেশন করি, এটা সত্যিকার অর্থে যে গ্রামে যখনই আমরা, এটা একটা খুব ভালো লাগে যে গ্রামে যখন যাই, গ্রামের পরিবেশ, আমার মনে হয় আমার মতো অনেক আমার ডাক্তার ভাইয়েরা আছে যে যারা গ্রামে যান, নিজে গ্রামে গেলে তখন দেখেন যে অসুস্থ রোগীগুলো যারা অন্ধ হয়ে আছে, আমি দেখতাম যে বিশেষ করে মা বোনেরা, বৃদ্ধা মা যারা আছেন, তারা বছরের পর বছর এমনকি যুগ ধরে অন্ধ হয়ে আছেন ছানি পরে, অথচ তারা একটু মানে যে বাথরুমে যাবে কারো সাহায্য ছাড়া যেতে পারছে না। তো ওদের জন্য তখন চিন্তা করলাম যে আমরা 21শে ফেব্রুয়ারি যে বিভিন্ন ধরনের মেডিকেল ক্যাম্প করি, এর সাথে এই সানি অপারেশনে যোগ করে দিই, তাহলে এদের যদি আমরা এখানে অপারেশন করে দিতে পারি তাহলে অন্তপক্ষে পৃথিবীর আলো তো তারা দেখতে পারবেন। সেজন্য আমরা শুরু করি এই সানি অপারেশন। ইনশাআল্লাহ আমরা শুধুই জনসেবামূলক উদ্দেশ্য নিয়ে করা, একটু কল্যাণের জন্যই, এবং ইনশাআল্লাহ 2005 থেকে আমরা করে আছি ধারাবাহিকভাবে, এটা আমরা করতে থাকবো। আর উনি যেটা বলছেন টাঙ্গাইলের আরেকটা সেন্টারের কথা, সেটা আমরা চিন্তা করেছি যে টাঙ্গাইল এবং তার আশেপাশে প্রায় আমরা দেখেছি যে
50 লক্ষের উপর লোক বাস করে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট এবং তার আশেপাশের ডিস্ট্রিক্টের আংশিক, যেটা টাঙ্গাইলের যার কেন্দ্র, যে যাদের ডায়ালাইসিস করার জন্য কোনো সুযোগ নেই, কিডনি চিকিৎসার কোনো ব্যবস্থা নেই, এবং ওনারা যখন ডায়ালাইসিস করতে টাঙ্গাইল থেকে ঢাকা আসে এবং ট্রাফিক জ্যামে পড়ে অসংখ্য রোগীর মৃত্যুর সংবাদ আমরা টেলিফোনে শুনেছি, যে কারণ সপ্তাহে 3 বার আসতে হয়, মাইক্রো বাস ভাড়া করে নিয়ে আসে, কারণ খুব অসুস্থ রোগী থাকে এবং আস্তে আস্তে রাস্তায় তাদের দেখা যায় সপ্তাহে 3 বার আসতে গেলে প্রায় 10,000 টাকা শুধু যায় সপ্তাহে মাইক্রোবাস ভাড়া, এবং তাদের আস্তে আস্তে যে কষ্ট, রাস্তায় অনেকের মৃত্যু হয়। তো সেই জন্য আমরা চিন্তা করেছি যে ওখানে একটা ডায়ালাইসিস সেন্টার যদি করে দিতে পারি, অন্তপক্ষে এই মানুষগুলোর হয়তো একটু সেবা পাবে। সেই জন্য খুবই সুন্দর উদ্যোগ, এবং আমরা দোয়া করি যে আল্লাহ আপনাকে এই কাজ এগিয়ে নেওয়ার তৌফিক দিন। এবং আসলে এই ধরনের সার্ভিস, ডায়ালাইসিসের মতো সার্ভিস দেশের প্রতিটা ডিস্ট্রিক্টে থাকা উচিত, আসলে থাকা উচিত। এবং সেটা পেশেন্টের ইমার্জেন্সি ডায়ালাইসিস অনেক সময় প্রয়োজন হয়, বা যার রুটিন ডায়ালাইসিসও দরকার হয়, দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে সে ঢাকায় আসতে পারছে না, তো এটা খুবই কষ্টকর ব্যাপার। এবং যদি ডিস্ট্রিক্ট লেভেলে আমরা সেরকম কিছু করতে পারি বা অ্যাওয়ারনেস ডেভেলপ করে দেওয়া যায়, বা তাদের প্রতিরোধ করা যায়, বা তারা যেন বাসায় বসে ডায়ালাইসিস করে নিতে পারে, সেই ধরনের যে বিষয়গুলা, সেগুলো যদি আমরা এগিয়ে নিতে পারি, এই কাজগুলা, এটা আমাদের মানুষের জন্য অনেক বড় কাজ হবে। আমরা আশা করব যে আপনারা চেষ্টা করছেন, সেটাতে আমাদের সহযোগিতা থাকবে, এবং সরকারও এই বিষয়টা নিয়ে চিন্তা করবে যে আপনাদেরকে কিভাবে সহযোগিতা করা যায়। স্যার, আমাদের ফোন আছে একটা, আমরা ফোন নিয়ে নিই। আসসালামু আলাইকুম সেই দর্শক। জি বলেন। আচ্ছা, আমার এইজ হচ্ছে 24, আমি ট্রান্সপ্লান্ট, আর হচ্ছে আমি পড়াশোনা করছি। আমার হচ্ছে ক্রিয়েটিনিনটা মানে 1.7, 1.6, 1.4 এরকম আপ ডাউন করে। হ্যাঁ, আমি জানতে চাচ্ছি এটার জন্য কি মানে কি বলবেন ডাক্তার, যে কার্যকারিতা কমে গেছে নাকি আপ ডাউনটা কেন হয়? আপনি কত বছর আগে ট্রান্সপ্লান্ট করেছেন? 2 বছর হবে এই ডিসেম্বরে। আচ্ছা, আপনার কি ট্রান্সপ্লান্টের পরপরই ক্রিয়েটিন এরকম একটু বেশি থাকতেছে, অর্থাৎ 1.4 to 1.7 ভ্যারি করছে ট্রান্সপ্লান্টের পরপর থেকে? 3 মাস 1.1 থাকতো, তারপর হচ্ছে কখনো 1.4, 1.5, 1.6। আপনার প্রেসার ঠিক আছে এবং ব্লাড সুগার ঠিক থাকে? হ্যাঁ, এছাড়া আমার ইউরিনের রিপোর্ট, ইউরিন কালচার নরমাল, ইউরিনের কোনো প্রোটিন যায় প্রস্রাবে, অ্যালবুমিন যায়? শুধুমাত্র ট্রেস অথবা নীল এরকম থাকে। আচ্ছা, তো ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। আসলে আপনার ক্রিয়েটিন যেটুকু আছে খুব যে বেশি আমি সেটা বলবো না, তবে একটা পর্যায়ে থাকে যে ক্রিয়েটিন নর্মাল ছিল, হঠাৎ করে ক্রিয়েটিন বাড়তেছে, প্রতিদিন একদিন পরপর বা প্রতিদিন যদি পরীক্ষা করা হয় দেখা যাচ্ছে যে ক্রিয়েটিন বেড়ে যাচ্ছে, এবং সেই সাথে প্রেশার বেড়ে যাচ্ছে, এবং সেই সাথে যেখানে কিডনিটা লাগানো হয়েছে সেই জায়গাটা চাপ দিলে ব্যথা করে, তাহলে এটাকে বলা হয় যে অ্যাকুইট রিজেকশন বা ক্রনিক কোনো রিজেকশন হচ্ছে। তবে যদি পারসিস্টেন্টলি ক্রিয়েটিন একটু বাড়ছে, একটু কমছে, তাহলে এটা এই ধরনের কোনো রিজেকশন না। এটা হয়তো আপনার কিডনিটা কার্যক্ষমতা একটা পর্যায়ে এসে লিমিট হয়ে আছে। তবে আপনি যদি নিয়মিত যে ওষুধগুলো সাজেস্ট করা হয়, নিউরাল বা সেলসেপ, পেনিসিলিন, এর সাথে যদি প্রেশার থাকে তার যে ওষুধগুলো, সেগুলো যদি নিয়মিত খেয়ে যান, আশা করি আপনার কোনো সমস্যা হবে না। এবং আপনি প্রতি মাসে অন্তত একবার করে চেক করাবেন, এবং অবশ্যই একজন কিডনি বিশেষজ্ঞের সাথে সবসময় টাচ থাকবেন, যাতে করে যদি কখনো কোনো সমস্যা দেখা দেয় তাহলে সেটা ব্যবস্থা নিতে পারবে। তবে আপনার যে অবস্থাটা আছে, আমাদের এরকম অনেক রোগী আছে যার ক্রিয়েটিন 1.8, 1.2 বা তার চেয়েও একটু বেশি, এই অবস্থায় 4 থেকে 5 বছর, 6 বছর, 7 বছর পর্যন্ত আছে, এবং এটা খুব একটা বাড়ছে না। তো সেজন্য আপনার এই ব্যাপারে খুব চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, আমি একটা প্রশ্ন আমি পুরো করতে পারছিলাম না, রেখে দিয়েছিলাম, যেটা বলেছিলেন যে রক্তশূন্যতা যদি হয় তাহলে আমরা সেক্ষেত্রে ইরাইথোবাটিন দিতে পারি, এবং সেই ইরাইথোবাটিনটা আমাদের দেশে বিভিন্ন কোম্পানিতে এগুলো পাওয়া যায়, যেমন মিস্টেরা নামে পাওয়া যায়, রিকর্বন নামে পাওয়া যায়, এই ধরনের বিভিন্ন নামে দেশে পাওয়া যাচ্ছে, এবং সেগুলো যদি দেওয়া হয় তাহলে তাদের রক্তশূন্যতা কেটে যাবে, এবং তাদের হার্ট ভালো থাকবে, এবং কিডনিও আশা করি অনেকদিন ভালো থাকবে, মানুষ সচেতন থাকবে। স্যার, একটা প্রশ্ন আসছে, আমরা প্রশ্ন নিয়ে নিই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, সেই দর্শক প্রশ্ন করুন। জি, আমি জহিরুল ইসলাম, নারায়ণগঞ্জ থেকে। জি বলেন। আমার কোশ্চেনটা হচ্ছে যে আমার মানে ইউরিন টেস্ট করানো হয়েছে, বছরে 2 বার করি, কিন্তু মানে প্রস্রাবে জ্বালা পোড়া হয়, কিন্তু ইউরিন টেস্টে কিছুই ধরা পড়ে না, বা আলট্রাসোনোগ্রাফি করালেও মানে কোনো কিছু ধরা পড়ে না। আমি জাস্ট জানতে চাচ্ছি যে আমার কি প্রবলেম, কিন্তু মানে প্রস্রাবের ওয়েতে জ্বালা পোড়া ফিলিংস হয়। জ্বালা পোড়াটা কি সব সময় করে নাকি মাঝে মাঝে করে? স্যার
শুধুমাত্র যখন প্রস্রাবটা হয় শুধুমাত্র তখনই। এটা প্রতিবার প্রস্রাব করতে যেয়ে নাকি হয়তো দিনে একবার দুইবার হচ্ছে এই জ্বালাপোড়াটা? প্রতিবার প্রস্রাব করতে গেলে স্যার ওই ওয়েতে আমার খুব জ্বালাপোড়া করে, প্রস্রাবের রাস্তায় সেখানে আপনার জ্বালাপোড়া করে যেটা বলছেন। আচ্ছা, তো এই জন্য সাথে জ্বর বা তলপেটে ব্যথা এমন কিছু আছে? লাইনটা সম্ভবত কেটে গেছে। আচ্ছা, উনি যেটা বলছেন যে প্রস্রাব করতে গেলে ওনার জ্বালাপোড়া করে, এই জ্বালাপোড়াটা কিন্তু এবং পরীক্ষা করে বলেছেন যে তেমন কিছু পায়নি। যদি জ্বালাপোড়া করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রস্রাব কালচার করে, যেটা নর্মালি রুটিন টেস্ট করে দেখা হয় যে সেখানে প্রচুর পাচ্ছেল আছে কিনা, যদি পাচ্ছেল থাকে এবং সেটাতে আমরা কালচার করতে দিয়ে দিই। যদি কালচারে দেখা যায় যে সেখানে কোনো জীবাণু আছে এবং জীবাণু কোন ঔষধে কোন অ্যান্টিবায়োটিকে কাজ করবে সেটাও কিন্তু সেনসিটিভিটি দেখে কালচার রিপোর্ট থেকে জানা যায় এবং সেই অনুযায়ী অ্যান্টিবায়োটিক দিলে সেটা ভালো হয়ে যায়। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা তুলনামূলক পানি কম খায়, তো পানি যদি কম খায় তাহলে এই যে প্রস্রাবের সাথে কিন্তু অনেক রক্তের থেকে অ্যাসিডগুলো বেরিয়ে যায় এবং সেই অ্যাসিডের কারণে প্রস্রাব জ্বালাপোড়া হতে পারে। তো ওনার যেহেতু অনেকদিন ধরে জ্বালাপোড়া হচ্ছে এবং সেই সাথে এর তীব্রতা কখনো বাড়ে নেই, আমি মনে করি যে এটা হয়তো অ্যাসিড ইউরিন হয় যে সেজন্যই এই জ্বালাপোড়া। তো সেজন্য আপনাকে বলবো যে আপনি অন্তপক্ষে ঘন্টায় ঘন্টায় 1 গ্লাস করে পানি খান, তাহলে আশা করি জ্বালাপোড়া কমে যাবে। এবং এরপর যদি জ্বালাপোড়া না কমে তাহলে কোনো কিডনি বিশেষজ্ঞের শরণাপন্ন হন, তিনি সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে কোন কারণে জ্বালাপোড়াটা হচ্ছে। কোনো জীবাণুর কারণে, কোনো টিপিক্যাল হতে পারে, অ্যাটিপিক্যাল জীবাণু দিয়েও এটা হতে পারে এই জ্বালাপোড়া, সেটা উনি পরীক্ষা করে দেখবেন। ধন্যবাদ স্যার। স্যার, এই রিলেশনে একটা কথা আসছে যে রেনাল ফেলিওর হলে ডায়ালাইসিস করতে হচ্ছে অথবা ট্রান্সপ্লান্ট করতে হচ্ছে। তো রেনাল ফেলিওর তো অ্যাকিউট এবং ক্রনিক দুই ধরনের রেনাল ফেলিওর হয়। তো ক্রনিক রেনাল ফেলিওরের পেশেন্টদের সংখ্যা অনেক বেশি এবং তাদেরকে অনেক বেশি ডিল করতে হয় এবং তারা অনেক দিন যেহেতু ভুগতে থাকেন তাদের অনেক প্রশ্ন থাকে। তো ক্রনিক রেনাল ফেলিওর জিনিসটা কি এবং হচ্ছে যে যাদের ক্ষেত্রে ক্রনিক রেনাল ফেলিওর ক্রমশ খারাপের দিকে যাচ্ছে তাদের ক্ষেত্রে কি করণীয় ইত্যাদি বিষয় একটু আমরা জানবো। তবে তার আগে একটা ফোন নিয়ে নিই স্যার। সালামু আলাইকুম। জি সুধী দর্শক, আপনার পরিচয়টা দিন। আমি আরিফ বলছি, ঠাকুরগাঁ থেকে আরিফ। জি বলুন। আমি স্যারকে বলতে চাচ্ছি যে আমি একজন বিবাহিতা, স্ত্রী সহবাসের পরে মাজা ব্যথা করে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, বুঝতে পেরেছি আপনার এই ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে অনেকেই আসে। এটা আপনার মূলত কোনো যৌন রোগ নয় বা কিডনি সংক্রান্ত কোনো রোগ নয়, এটা হলো মেকানিক্যাল প্রবলেম। কারণ ওখানে কোমরে যে চাপটা পড়ে হয়তো সেই মেকানিক্যাল কারণেই কোমরে ব্যথা হয়। আপনি একজন কোনো অর্থোপেডিক সার্জন অথবা নিউরো সার্জনের শরণাপন্ন হন, ওনারা একটা কোমরের এক্সরে করে দেখে দিবেন যে এই কোমরের যে মেরুদণ্ড আছে সেখানে কোনো সমস্যা আছে বলে আমি মনে করছি। ধন্যবাদ স্যার। তো আমরা ক্রনিক রেনাল ফেলিওর আমাদের সেই ইউটিআই নিয়ে কিন্তু কথা বলতে পারি বলা যাচ্ছে না। আচ্ছা, রেনাল ফেলিওর যেটা বলছেন যে রেনাল ফেলিওর, এটা সম্বন্ধে কি জিনিস? ক্রনিক রেনাল ফেলিওর কেন হচ্ছে? একটা হলো যে হঠাৎ করে যেটা হয়ে যায়, সম্পূর্ণ কিডনি সম্পূর্ণ সুস্থ ছিল, কোনো বিশেষ কোনো কারণে যদি হঠাৎ করে যদি কিডনিটা কাজ না করে অকেজো হয়ে যায়, যেমন ডায়রিয়া হলো অথবা প্রচুর রক্তক্ষরণ হলো বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পর, তাহলে সেটা হলো একই। এটা ক্রনিক হলো যে এটাকে সিকেডি বলা হয় আজকাল, ক্রনিক রেনাল ফেলিওর না বলে, কারণ ফেলিওর শুনলে ভয় লাগে যে কিডনি বোধহয় শেষ হয়ে গেছে। তো সিকেডি মানে ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘস্থায়ী কিডনি রোগ। এটা 5টা ধাপে, অর্থাৎ যখন এই রোগটা শুরু হয় শুরু থেকে শেষ হতে তাকে 5টা ধাপ পার হয়ে যেতে হয়। এবং যদি কিডনি রোগ হয়ে কমপক্ষে 3 মাস কাল স্থায়ী থাকে, এর মধ্যে যদি ভালো না হয় তখনই তাকে সিকেডি বা দীর্ঘস্থায়ী কিডনি রোগ বলা হয়। এবং এই 5টা ধাপ ক্রস করতে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে মানে